আসসালামু আলাইকুম। এনজেএম একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রসায়ন ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3 নিয়ে। আমরা অধ্যায় 3-এ অলরেডি একটা ক্লাস করেছি। সেখানে পরমাণুর মূল কণিকা পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা পারমাণবিক সংখ্যা এখান থেকে শুরু করব। তো সবাই বই সাথে নিয়ে নাও এবং আমি যা দাগায় দিব, যা লিখে দিব, এগুলো একটু কষ্ট করে লিখে নিবা। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখো, আমি পর্যায় সারণী বারবার বলছিলাম যে আমরা রসায়ন পড়ার ক্ষেত্রে বারবার কিন্তু পর্যায় সারণীটা আসবে। আমি প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসে, ওইখানে বলেছিলাম যে তোমরা পর্যায় সারণীটা ভালোভাবে মুখস্থ করে নিবা। দেখো, এখান থেকে আমার এখানে কিন্তু এগুলা লাগবে। তো পর্যায় সারণীতে আমরা জানি আহ পারমাণবিক সংখ্যা, তোমার বইয়ে পারমাণবিক সংখ্যা উপরে বাম দিকে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা, এবং উপরে ডান দিকে দেওয়া আছে তার ভর সংখ্যা। এই দুইটাই মুখস্থ করতে হবে। বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করার জন্য, এবং পারমাণবিক সংখ্যা প্লাস ভর সংখ্যা। ঠিক আছে? এখন আসো, পারমাণবিক সংখ্যা কি। আচ্ছা, এখন আমরা একটু বেসিক আলোচনা করি। দেখো, প্রথমে যদি আমরা বলি যে আমরা জানি যে একটা পরমাণু কি কি নিয়ে গঠিত রে? ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে নিউট্রন নিয়ে গঠিত। একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। এটা মাথায় রাখবা যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাটা যা, ওইটার সমান সমান হবে তার ইলেকট্রন সংখ্যা। তার ইলেকট্রন সংখ্যা। তাহলে তার ইলেকট্রন সংখ্যা যতটি হবে, তার প্রোটন সংখ্যা হবে ততটি। বুঝতে পারলাম? তাহলে দেখো, আমরা পারমাণবিক সংখ্যা আমাদের জানা থাকলে এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুইটাই জানতে পারলাম। তাহলে আমাদের ইলেকট্রন চলে গেল, প্রোটন চলে গেল, বাকি রইল নিউট্রন। বাকি রইল কি রে? নিউট্রন। নিউট্রন হচ্ছে, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে ভর সংখ্যা মাইনাস, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। বুঝা গেছে? তাহলে নিউট্রন সংখ্যা জানতে হলে আমাকে কি জানতে হবে বা কি মুখস্থ থাকা লাগবে? সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো, তুমি যদি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুইটা মাথায় রাখো, তাহলে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইজিলি বের করতে পারবা। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা এটা লিখে নাও, বইয়ের মধ্যে এটা লিখে নাও যে আহ পারমাণবিক সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। মানে পারমাণবিক সংখ্যা যতই থাকবে, তার ততই ইলেকট্রন থাকবে, আর যতই ইলেকট্রন থাকবে ঠিক ততই প্রোটন থাকবে। এটা লিখে নাও বইয়ের মধ্যে। আর এটাও লিখে নাও যে নিউটন সংখ্যার সূত্রটা কি? নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। বুঝা গেছে? ভর মাইনাস প্রোটন সংখ্যা মনে থাকবে। এই হচ্ছে তোমার বেসিক কথাবার্তা যে কিভাবে এটা আমরা বের করবো। এখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি এগুলা কিভাবে হচ্ছে। ঠিক আছে? আসো, আমরা এগুলো একটু মুছে নেই। ওকে। দেখো, আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে দেখো আমরা এখান থেকেই দেখি। মনে করো আমরা দেখব হচ্ছে বেরিলিয়ামটা। যা, এখন দেখো বলো তো, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তার ভর সংখ্যা কত? 9। এইটা মাথায় রাখো। এখন আসো আমরা এটা একটু দেখি। তাহলে আমরা এখানে দেখলাম যে বেরিলিয়ামের হচ্ছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 4 হয় আর তার ভর সংখ্যা যদি 9 হয়, এটা উপর নিচে কিভাবে লিখে এটা আমরা বলতেছি একটু পরে। তাহলে তার পারমাণবিক সংখ্যা যদি 4 হয়, তাহলে তার ইলেকট্রন কত রে? 4। তার প্রোটন কত হবে? 4 হবে। বুঝা গেছে? তার প্রোটনও 4 হবে। এখন তাহলে আর বাকি রইল কি? আমার নিউট্রন। নিউট্রন কত হবে? আমরা বলছি নিউট্রন ইজ ইকুয়াল হচ্ছে ভর মাইনাস প্রোটন। তাহলে ভর আছে কত? এখানে 9 আছে। তাহলে 9 মাইনাস 4 সমান সমান 5। নিউটন হচ্ছে এখানে 5। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এই যে আমি আরেকটা জিনিস বলে ফেলি। এই যে আমি এখানে বললাম যে উপরে বাম দিকে লিখলাম হচ্ছে তার ভরটা, নিচে বাম দিকে লিখলাম তার হচ্ছে পারমাণবিক সংখ্যাটা। হ্যাঁ, এভাবে লেখা হয়। আমরা যদি এক্স ধরি, তাহলে উপরে বাম দিকে আমরা ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি। আমরা উপরে বাম দিকে লিখি তার ভর আর লেখার সময়, আর নিচে বাম দিকে লিখি জেড দ্বারা, সেটা পারমাণবিক সংখ্যা বোঝায়। আর এইদিকে আমরা এন দেই, মানে কতটা আছে পরমাণু। আর এদিকে আমরা প্লাস মাইনাস মানে আধানটা লিখি। ঠিক আছে? এটা একটু খেয়াল করে, এটা একটু লিখে নাও যে এইদিকে হচ্ছে ভর, এই এ হচ্ছে ভর, উপরে বাম দিকে আমরা ভরটা মানে সিস্টেমটা হচ্ছে, আর নিচে বাম দিকে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা লিখে নাও এটা।
বইয়ের মধ্যে লেখা, বইয়ের মধ্যে যদিও আছে, এটা আমি দেখাইতেছি একটু পরে। আর উপরে ডান দিকে আমরা এদিকে তার আধান চার্জ প্লাস মাইনাস এগুলো লিখি। আর নিচে ডান দিকে সেটা হচ্ছে কতটি আছে, দুইটা তিনটে চারটে এভাবে আমরা লিখি। বুঝা গেছে? এই হচ্ছে আমার মানে বেসিক কথাবার্তা। এখন আমরা বইয়ে ফিরে যাই, আমি দেখাই দিচ্ছি কোন জায়গাটুকু লাগবে কোন জায়গাটুকু লাগবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখন যদি আমরা বইয়ের মধ্যে ফিরে যাই, তাহলে দেখো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? তাহলে দেখো কি বলছে, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি রে? প্রোটন সংখ্যা। প্রোটন মানে প্রোটনটা কোথায় থাকে আমরা জানি, যে একটা পরমাণু কি কি নিয়ে গঠিত। একটা পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। তার কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এবং তার এগুলা হচ্ছে তার কক্ষপথ। একটু বোঝার চেষ্টা করো, এগুলো হচ্ছে তার কক্ষপথ। এই নিউক্লিয়াসের মধ্যে আমরা আমরা বলছিলাম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে রে? প্রোটন এবং নিউট্রন থাকে, এবং কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরপাক খায়। তাইলে এখানে সূত্রটা কি বলতেছে দেখো, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা যেটা আমরা পড়তেছি, অ্যাকচুয়ালি প্রোটনের সংখ্যাটাই। আর এখান থেকেই ইলেকট্রন সংখ্যা সমান কেন আমরা জানি, আমরা পড়বো সামনে। সেটা হচ্ছে একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তারা একে অপরকে প্রশমিত করবে, এবং একটা পরমাণু চার্জ নিরপেক্ষ থাকবে, সেটা আমরা সামনে পড়বো। ঠিক আছে? তাহলে এখান থেকে এইটা দেখে নিবা পারমাণবিক সংখ্যা কাকে বলে। শেষ। আর পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরি, জেড দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করি রে? জেড দ্বারা প্রকাশ। এখান থেকে এতটুকু পর্যন্ত মাথায় রাখবো। ভর সংখ্যা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভর সংখ্যা, আহ, যেটাকে আরেকটা আরেকটা নাম আছে, নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। ভর সংখ্যা বা মাস সংখ্যা বা মাস নাম্বার যেটা। ঠিক আছে? ভর সংখ্যা কি? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলা হয়। বুঝা গেছে? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়, এবং ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় রে? এ দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? এবং আমরা বলছিলাম ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। দেখো, ভর ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। তাহলে আমরা এখানে দেখলেই তো প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু ভর, তাই না? তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? অতএব নিউট্রন ইজ ইকুয়াল টু ভর মাইনাস প্রোটন। এগুলো বেসিক কথাবার্তা, এখানে আর বুঝাইবার মতো কিছু নেই। ওকে, এখানে আসো। এই যে এখানে যে ধরো সোডিয়াম, এটা হচ্ছে আমরা সোডিয়ামের জিনিসটা দেখতেছি। আহ সোডিয়ামের প্রতীক। এখানে দেখো উপরে বামে, হ্যাঁ উপরে বামে সেটা ভর সংখ্যা, দেখছো উপরে বামে সেটা ভর সংখ্যা, এবং নিচে বামে সেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। বুঝা গেছে? তাহলে আমি যদি এটা চিন্তা করি, এই সোডিয়াম এইটাই চিন্তা করি যে সোডিয়ামের এটা দেওয়া আছে, তাহলে দেখো এখানে তার ভর কত? তার ভর হচ্ছে 23। ভর কত রে? 23। এখানে পারমাণবিক সংখ্যা কত? 11। পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তাহলে তার প্রোটন সংখ্যাও কত? 11। তার নিউট্রন সংখ্যাও 11, সরি, তার ইলেকট্রন সংখ্যাও 11। ঠিক আছে? তাহলে তার নিউট্রন সংখ্যা কত? তার নিউট্রন সংখ্যা কি আমরা বলছিলাম? ভর মাইনাস প্রোটন না? তাহলে ভর কত এখানে আছে? 23। আর প্রোটন কত আছে এখানে? 11। তাহলে তার নিউট্রন কত? 12, 12টি। বুঝা গেছে? তার নিউট্রন হচ্ছে 12টি। ক্লিয়ার? এখানে আশা করি তুমি পারবা। আসো এখানে আমরা আর কিছু দেখি। এই দেখো, হাইড্রোজেন। হাইড্রোজেনের হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1। হাইড্রোজেনের ভর হচ্ছে 1। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 1। তাহলে তাই ইলেকট্রন সংখ্যা হতে 1 হবে। বুঝা গেছে? আর তাহলে বলো আমাকে, তার কোনো নিউট্রন আছে? তার কিন্তু কোনো নিউট্রন নাই। তাহলে দেখো, আমরা ভর সংখ্যা 1, 1 থেকে যদি আমরা 1 বাদ দিই, কিন্তু কত আসবে? 0 আসবে। তাহলে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। বুঝা গেছে? ওইখানে আমরা একটা জিনিস আলোচনা করবো, যে কেন হাইড্রোজেনের নিউট্রন নাই। এটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করবো। আমরা সামনে একটু আগাই। ঠিক আছে? তারপরে আসো হিলিয়াম। হিলিয়াম, এটা দেখো, দেখো তার এখানে 4 আছে উপরে, তাহলে তার ভর, এটা কি তার ভর? ভর হচ্ছে 4। নিচে তার তার পারমাণবিক সংখ্যা 2। পারমাণবিক সংখ্যা 2 হলে তার প্রোটন সংখ্যা 2, তার ইলেকট্রন সংখ্যাও 2। এখন যদি আমরা ভর থেকে 4 থেকে 2 বাদ দিই, তার নিউট্রন পেয়ে যাব। তাহলে নিউট্রন কত হবে? 2 হবে। বুঝা গেছে? তারপরে আসো এখানে আরো, এই যে লিথিয়াম। লিথিয়ামেরটা, এই যে লিথিয়াম 7, 3। তাহলে ভর কত? 7। তার পারমাণবিক সংখ্যা কত? 3। বুঝা গেছে? পারমাণবিক সংখ্যা 3 হলে তার প্রোটন সংখ্যা 3, তার ইলেকট্রন সংখ্যা 3। তাহলে তার নিউট্রন কত? 7 - 3 = 4। আসো বেরিলিয়াম। ঠিক আছে? তার এখানে 9, 4। 9 কি? তার ভর। 4 কি? তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। বুঝা গেছে? তাহলে তার পারমাণবিক সংখ্যা 4, তার প্রোটন সংখ্যাও 4, তার ইলেকট্রন সংখ্যাও 4।
তাহলে তার নিউটন সংখ্যা কত? 9 - 4 = 5। আশা করি এখানে একদম ফুললি ক্লিয়ার। আর এখান এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে এখান থেকে, মানে কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি পারবা। এখন আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হুইচ ইজ পরমাণু মডেল। পরমাণু মডেল এটা আসলে আহ, বুঝে বুঝে পড়লে মুখস্থ আহামরি কিছু নাই, একটু এখান থেকে কিন্তু সৃজনশীলের প্রশ্ন আসে, ঠিক আছে? আসো, প্রথমে আমরা দেখব আমাদের এখানে দুইটা পরমাণু মডেল দেওয়া আছে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং হচ্ছে বুর পরমাণু মডেল। আমরা এখন দেখব রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছে? 1911 সালে। কত সালে রে? 1911 সালে। কে দিছেন? বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা, এই রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি? তিনি কোন পরীক্ষা করে, ঠিক আছে, কোন পরীক্ষার মাধ্যমে, কিসের ভিত্তিতে এই মডেলটা দাঁড় করলেন? সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি পরীক্ষা? আলফা কণা, এই কথাটা একটু জেনে রাখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেটা আবার তুমি এইচএসসি তে যখন উঠবা তখন তুমি এটা বিস্তারিত পড়বা। এটা তোকে মাথায় রাখো শুধু, যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি এই মডেলটা দিয়েছিলেন। আচ্ছা, এখন আসো রাদারফোর্ড পরমাণু মডেলটা কি। হ্যাঁ, একদম সহজ, দেখো। তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যখন করেন তখন তিনি এই 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 কথাগুলো, আমি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা পড়ায় দিলে খুব ভালো হইতো, বাট আমি বড় করতেছি না, যতটুকু আছে এখান থেকেই যত মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আমি ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না, আর এখান থেকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা শোনো, পরমাণুর একটি কেন্দ্র আছে, কি আছে? পরমাণুর একটা কেন্দ্র আছে, আমরা জানি। তো প্রথমে কেন্দ্র নিয়ে আলোচনা, এই দেখো একদম বেসিক, তুমি এগুলো জানো। পরমাণু একটা কেন্দ্র আছে, এর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয়। বুঝা গেছে? মানে নিউক্লিয়াসের মধ্যেই সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। বুঝা গেছে? কত পার্সেন্ট লিখে নাও? 99.97%। কত পার্সেন্ট রে? 99.97% ভর কেন্দ্রীভূত থাকে, এটা তুমি বইয়ের মধ্যে লিখে নাও। ঠিক আছে, তো এর প্রথম কথা হচ্ছে কেন্দ্র নিয়ে, নিউক্লিয়াস নিয়ে। তুমি কি এটা লিখতে পারবে না? তাহলে দেখো আমরা সাজাই সুন্দর করে, তুমি এই কথাগুলো লিখে নিবা। ঠিক আছে, তুমি তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা 1 নাম্বারে পাইলাম। যে আমি কি লিখবো? আমরা লিখছি কিন্তু, দাও, রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে আমরা কি লিখবো এখানে? যে প্রথম কথা লিখবো আমরা নিউক্লিয়াস নিয়ে, যে কি লিখবো? নিউক্লিয়াস, তার একটা কেন্দ্র আছে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, তার বাইরের দিকে থাকে ইলেকট্রন। ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়, দ্যাটস ওয়াই প্রোটন এবং নিউট্রনের ভর, তার নিউক্লিয়াসের ভরটাই একটা পরমাণুর ভর। কত পার্সেন্ট ভর থাকে? 99.97%। তাহলে একটা কথা দিয়ে দেখো, আমি 3-4টা কথা দিয়ে তোমাকে এটা মুখস্থ করাই দিচ্ছি। পরবর্তীতে আসো, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো, তাহলে আবার কথাটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে, আবার কথাটা হচ্ছে কি নিয়ে? নিউক্লিয়াস নিয়ে। সেম কথা আবার 2 নম্বরে তুমি এই কথাটাই বলবা, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং হচ্ছে সেটা কি রে? তার বেশিরভাগ জায়গায় ফাঁকা, বেশিরভাগ জায়গায় ফাঁকা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যখন তিনি করেছিলেন, দেখা গেল বেশিরভাগ আলফা কণাই কি হচ্ছে, মানে আহ, সোনার পাত নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে, বাধা পাইতেছে অনেক। তার মানে যেহেতু ডিরেক্ট চলে যাচ্ছে, তার মানে পরমাণুর ভিতরের অধিকাংশ জায়গাটাই ফাঁকা। হ্যাঁ, এখান থেকে তিনি এইভাবে বের করেছিলেন। এবং নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে 20,000টা আলফা কণা দিলে একটা আলফা কণা ঠিক বিপরীত দিকে ফিরে আসে। তার মানে বুঝো কতটা ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস নিয়ে গেল। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সৌরজগৎ নিয়ে। কিভাবে সৌরজগতে কি হয়? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরপাক খায়, তাই না? রাদারফোর্ড বলতে চাইতেছেন যে ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরপাক খায়। বুঝা গেছে? ইলেকট্রনগুলা ঘুরছে। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে প্রোটন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে প্রোটন, বাইরে থাকতেছে ইলেকট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে একটা পরমাণু সামগ্রিকভাবে কি হবে? চার্জ শূন্য হবে, মানে পরমাণুর চার্জ কিরে? নাই, পরমাণু চার্জহীন, চার্জ শূন্য। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তোমাদেরকে লিখে নেই এমসিকিউ এর জন্য। দেখো, তাহলে পরমাণু হচ্ছে, লিখে নাও, পরমাণু হচ্ছে চার্জ শূন্য। আর নিউক্লিয়াসটা কি বলো তো বুদ্ধি করে? নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ, ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জ।
ধনাত্মক। কিভাবে? দেখো, একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। আমরা সবাই জানি যে নিউট্রন হচ্ছে চার্জ শূন্য, নিউট্রনে কোনো চার্জ নাই, নিউট্রনের চার্জ হচ্ছে জিরো। আর প্রোটন হচ্ছে ধনাত্মক। বুঝা গেছে? তাহলে একটা নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন আর নিউট্রন নিয়ে। যেহেতু নিউট্রনের চার্জ নাই, তাহলে নিউট্রন হিসাবের বাইরে। তাহলে প্রোটন যেহেতু আছে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে নিউক্লিয়াসটা কি হবে? ধনাত্মক চার্জযুক্ত হবে না? ইয়েস। নিউক্লিয়াস হচ্ছে, লিখে নাও এটা, পরমাণু চার্জ শূন্য, নিউক্লিয়াস ধনাত্মক। এখন আসো, পরমাণু চার্জ শূন্য কিভাবে হলো? আমরা জানি কেন্দ্রের মধ্যে যতগুলা প্রোটন থাকবে, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত প্রোটন থাকবে, বাইরের কক্ষপথে ঠিক ততগুলা নেগেটিভ নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। তাহলে কি হইল? প্লাস মাইনাস প্রশমিত হয়ে গেল, সামগ্রিকভাবে চার্জ হয়ে গেল জিরো। তাহলে পরমাণুর চার্জ শূন্য, কিন্তু নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক। ওকে। তাহলে আমরা এখন দেখি, তাহলে তিনি কি করলেন? সৌরজগতের সাথে তুলনা করলেন। তাহলে এইটা হচ্ছে আমার 3 নাম্বারে। 3 নাম্বারে তুমি এই ব্যাখ্যায় লিখবা সৌরজগৎ। দেখো, আমি তোমাকে সাজাইয়া দিচ্ছি যাতে তুমি ভুলে না যাও। তুমি যাতে ভুলে না যাও, বুঝছো? ভুলে মুখস্থ করবে না, গদগদা মুখস্থ করলে তুমি পারবা না, বুঝছো? 3 নাম্বারে আমি লিখবো সৌরজগৎ নিয়ে। এরপরে আর কি আছে, আর কি বলছেন তিনি? এরপরে তিনি বলেছেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। দেখো, আমরা জানি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এখন দেখো, এখানে বিপরীতধর্মী আধান আছে, মানে নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। বুঝা গেছে? নিউক্লিয়াসটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ নেগেটিভ তাদের মধ্যে একটা আকর্ষণ আছে, তাই না? এটাই বলতেছেন তিনি, যে ইলেকট্রনটা আকর্ষণ করে কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে। বুঝা গেছে? এই, আমি যে চিত্রটা আবার আঁকি, দেখো একটু, এখানে তো পজিটিভ চার্জ আছে, তাই না? এখানে পজিটিভ চার্জ আছে ভিতরে, আমরা এটাকে প্লাস লিখতেছি, দাঁড়াও, হচ্ছে প্লাস। আচ্ছা, বাইরে ইলেকট্রন আছে। তাহলে এই যে বাইরে ইলেকট্রন আছে, সে কি এই নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করবে না? কোন দিকে আকর্ষণ করবে? কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। সেটা হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী। আচ্ছা, আর ইলেকট্রনটা যখন ঘুরতেছে, তখন প্রতিনিয়ত কি ইলেকট্রন মানে ছিটকে পড়ার একটা প্রবণতা দেখাবে। মানে সে আহ, বিপরীতমুখী একটা বল, কেন্দ্রের বিপরীতে একটা বল প্রয়োগ করবে ঘোরার জন্য, ঘোরার সময়। তখন সেটা হয়ে যাবে কেন্দ্র বিমুখী বল। কি হয়ে যাবে? কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, তাহলে তিনি কি বলতেছেন? যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তাহলে তিনি এখানে কেন্দ্রমুখী বলটাকে কি করছেন? দায়ী করছেন, যে কেন্দ্রমুখী বলের কারণেই কি ঘুরতেছে? ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে আমরা যদি আরেকটা কথা লিখি এখানে, কেন্দ্রমুখী বল। আশা করি বুঝছো কেন্দ্রমুখী বল, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে যেই বলে আকর্ষণ করতেছে। কেন্দ্রমুখী বল। তাহলে এই 4-5টা কথা লিখা কি কঠিন? কঠিন নয়। মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে না। এখন আসো, রাদারফোর্ড কিন্তু এই পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। বোঝা গেছে? সৌর মডেল বলা হয়। এবং আমরা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার মাধ্যমেই এবং এই মডেল দেওয়ার সময় তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এজন্য এটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। কি মডেল বলা হয়? নিউক্লিয়ার মডেল। তাহলে বলো, নিউক্লিয়াসের আবিষ্কারক কে? নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। লিখে রাখো এটা, তো লিখে রাখো এমসিকিউ। নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড, লিখে রাখো এমসিকিউ। বুঝা গেছে? এই হচ্ছে আমার রাদারফোর্ড পরমাণু মডেল, একদম সহজ। এবং এখানে রাদারফোর্ড পরমাণু মডেল যখন তুমি আঁকবা, ব্যাখ্যা দিবা, তখন এই চিত্রটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এই চিত্রটা তোমাকে ব্যাখ্যায় দিতে হবে। এখন হচ্ছে কিছু সীমাবদ্ধতা, কিছু আম, আম, এটা পরিপূর্ণ নয়, তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ত্রুটিও আছে, কিছু জিনিস মিসিংও আছে, সবকিছু মিলে আর কি। আচ্ছা, আসো, রাদারফোর্ড পরমাণু মডেল কি কি সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতাও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়।
দেখো, আমি আমি বিশ্বাস করতেছি যে তোমরা রাদারফোর্ড পরমাণু মডেল তোমার মুখস্থ করতে হবে না। এই যে দেখো চারটা কথা, প্রথমে নিউক্লিয়াস নিয়ে ব্যাখ্যা দিবা, পরে আবার নিউক্লিয়াস নিয়ে ব্যাখ্যা দিবা। এই নিউক্লিয়াসের ব্যাখ্যায় কি বলবা? আহ, প্রথমে নিউক্লিয়াসের ব্যাখ্যায় বলবা যে হচ্ছে তার কেন্দ্রে আছে প্রোটন নিউট্রন থাকতেছে, ইলেকট্রন, এগুলা বলবা। দুই নম্বরে বড় অতি ক্ষুদ্র এবং সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, হ্যাঁ, অধিকাংশ স্থান ফাঁকা, এগুলা বলে দিবা। তিন নম্বরে সৌরজগতের সাথে তুলনা করবা। চার নম্বরে কেন্দ্রমুখী বলের কথা বলবা। আর পাঁচ নম্বরে এই যে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন, এটাকে বলা হয়েছে সোলার মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল, হ্যাঁ, এবং নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, হ্যাঁ। তারপর তাহলে এটাকে নিউক্লিয়ার মডেল, এই বেসিক কথাবার্তা দিয়ে দিবা, সাথে চিত্র দিয়ে দিবা, ইনশাল্লাহ ফুল মার্কস পাইবা। ওকে, এখন আসো সীমাবদ্ধতা কি কি এখানে সীমাবদ্ধতা আছে। এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, এগুলো সম্পর্কে কোনো ধারণা দিছে, বলছে যে কক্ষপথ, তার যে কক্ষপথগুলো আছে, এই যে তার কক্ষপথগুলো আছে, এই কক্ষপথ এগুলা এগুলা এগুলা, হ্যাঁ, এগুলা, এই কক্ষপথের আকার আছে, এগুলা কিভাবে আছে, কিভাবে বিন্যস্ত হবে, এগুলা সম্পর্কে কোন ধারণা দেয় নাই। হ্যাঁ, তারপর এগুলার আকৃতি সম্পর্কে কোন ধারণা দেয় নাই। ঠিক আছে, এটা। দুই নম্বর কি? সৌরজগতের সাথে তুলনা। দেখো, সৌরজগৎ, সৌরজগতের সূর্য, গ্রহ, এখানে কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই। তাইলে এই, কিন্তু ইলেকট্রনের আছে চার্জ, নেগেটিভ। কেন্দ্রের মধ্যে আছে নিউক্লিয়াস, সেটা হচ্ছে পজিটিভ। তাহলে এরা হচ্ছে চার্জযুক্ত, আর সৌরজগতের হিসাব এটা হচ্ছে চার্জহীন। চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর যে তুলনা, এটা সঠিক হয় নাই। এটা এটা একটা তার একটা সীমাবদ্ধতা। এরপরে কি? একের অধিক ইলেকট্রন থাকলে সেটা কিভাবে নিউক্লিয়াসের চারদিকে বিন্যস্ত হবে, পরিভ্রমণ করবে, এটা সম্পর্কে কোনো ধারণা তিনি দেন নাই। তারপরে আসো ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েল একটা তত্ত্ব হচ্ছে যে যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরপাক খায়, তাহলে ক্রমাগত শক্তি হারাইতে 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 কেন্দ্রে এসে পতিত হবে। বুঝা গেছে? দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল একটা তত্ত্ব। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। তাহলে কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি হবে না? সঠিক হবে না। এই হচ্ছে, তাহলে তুমি যখন আহ আহ, সীমাবদ্ধতা ব্যাখ্যা করবা এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব যখন ব্যাখ্যা করবা, তখন তুমি এই চিত্রটা সুন্দর করে দিয়ে দিবা, একদম সহজ একটা চিত্র, ডট 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 ডট, শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমার রাদারফোর্ড পরমাণু মডেল, এখানে তার মডেলটা কি বললো এবং তার সীমাবদ্ধতা কি। ঠিক আছে। Okay. এখন আসো বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু আমরা স্যাটিসফ্যাকশন পাইলাম না, মানে এখান থেকে কি আম, আমার আমার ফুল কনসেপ্ট ক্লিয়ার হইল না। ঠিক আছে, মনে হইলো যে অনেক কিছুই বাকি আছে এখনো। তাহলে এইটা, এই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য তারপরে কি করলেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, 1913 খ্রিস্টাব্দে একটা মডেল দিলেন, যেটাকে বলা হয় বোর পরমাণু মডেল। এই বোর যখন এই মডেলটা দেন, তখন কিন্তু তিনি রাদারফোর্ডের লেভের মধ্যে কাজ করতেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুরের মডেলে আসি আমরা এখন। বুরের মডেল, বুরের মডেল আরো সহজে মনে রাখা যায়। আমি এখানে আহ রাদারফোর্ড পরমাণু মডেলকে চার পাঁচটা কথা দিয়ে মানে আনছি। তুমি বুরের পরমাণু মডেলকে তিনটা কথা দিয়ে মাথায় মাথায় রাখবা। কয়টা কথা বলো? তিনটা কথা। দেখো আমি আসতেছি, একদম সহজ কিন্তু, যদি তুমি জিনিসটা বুঝো তাহলে সহজ। বুরের পরমাণু মডেল কক্ষপথের ধারণা, কক্ষপথের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা আছে, শক্তির শোষণ বা বিকিরণ, শোষণ বা বিকিরণ ও বর্ণালীর ধারণা, বিকিরণ ও বর্ণালীর ধারণা। এই তিনটা কথা বইয়ের মধ্যে লিখে নাও, এই তিনটা কথা মাথায় রাখবা, ব্যাখ্যা শেষ। এই তিনটা কথার ভিতরে ব্যাখ্যা দিবা, বুর পরমাণু মডেল শেষ। আমরা ব্যাখ্যা বিস্তারিত আসতেছি। ঠিক আছে, এই তিনটা কথা লিখে নাও: কক্ষপথের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা, শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালীর ধারণা। ঠিক আছে, আসো কক্ষপথের ধারণাতে আমরা যদি আসি, আসো আমরা এদিকে একটু সরাই নিই। আসো, একটা পরমাণু যদি আমরা আঁকতে চাই, এটা হচ্ছে তার কেন্দ্র, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। এই হচ্ছে তার কক্ষপথ, তাই না? এগুলো হচ্ছে তার কক্ষপথ, বুঝছো? এগুলো হচ্ছে তার কক্ষপথ। এই কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আবার শেলও বলি। ঠিক আছে, এনও বলি, এন ওয়ান টু থ্রি। এই যে আমরা এন বললে এটাকে বলবো এন, এন ওয়ান কাললি,
ওয়ান, এটা হবে টু, এটা থ্রি, এভাবে যাবে ফোর, ফাইভ, এভাবে বাড়তে থাকবে। শেল বললে আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল, অশেল, এভাবে যাব। বুঝা গেছে? তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেগুলো ঘুরতে, যে কক্ষপথ আছে, যেটাকে আমরা কক্ষপথ বলি, শক্তিস্তর বলি, অরবিট বলি, শেল বলি। বুঝা গেছে? আমরা এই বইয়ের মধ্যে আমি দেখাই দিচ্ছি, দেখো। পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরে। নির্দিষ্ট কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথ এরা ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর, বা শুধু কক্ষপথ, কি বলে এটারে, বা শেল, বা অরবিট, বা স্থির কক্ষপথ, অনেক কিছুই বলা যায়। বিভিন্ন নাম, এগুলো লিখে দিবা মানে ব্যাখ্যার মধ্যে, কক্ষপথ নিয়ে। তারপরে দেখো, আহ যখন একটা, এখানে একটা মাথায় একটা একটা কথা মাথায় রাখো, আমরা আবার এই জিনিসটা আবার আসবে, যে এই নির্দিষ্ট কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরে, তখন কিন্তু সে ঘুরবে, তখন কোনো শক্তির শোষণ বা বিকিরণ সে করবে না। এটা মাথায় রাখবে, এই কথাটা আবার আসবো আমরা একটু পরে। আচ্ছা, আসো। এরপরে কি দিবা? স্থির কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন ইজ ইকুয়াল টু ওয়ান, টু, থ্রি, ফোর, এগুলোর মানে হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। বুঝা গেছে? আবার শেল যদি বলি আমরা, তাহলে আমরা কি বলবো? কে শেল, কে, এল, এম, এন, ও। কে মানে প্রথম শক্তি স্তর, এল শেল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম শেল মানে তৃতীয় শক্তি স্তর, এন শেল মানে চতুর্থ শক্তি স্তর, ও শেল মানে পঞ্চম শক্তি স্তর। বুঝা গেছে? তাহলে কে, এল, এম, এন, ও, এটা মাথায় রেখে দাও। এটা শেল দিয়েও আমি শক্তি স্তর মাথায় রাখতে পারবো। বুঝা গেছে? এই তো শক্তি স্তর নিয়ে কথাবার্তা। কঠিন? কোনো কঠিন কিচ্ছু না, শেষ। আমার প্রথম ব্যাখ্যা শেষ। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম ব্যাখ্যা শেষ। কি? কক্ষপথের ধারণা। আমার কক্ষপথের ধারণার ব্যাখ্যা শেষ। কক্ষপথ বা শক্তিস্তর ধারণা শেষ। বুঝা গেছে? এখন আসো কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের যদি আমি সূত্রটা দেখি, সেটা হচ্ছে, দেখো, বোর মডেল অনুসারে কোন শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর। কৌণিক ভরবেগকে আমরা এম ভি আর দ্বারা প্রকাশ করি। এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। এনএইচ বাই টু পাই। এম ভি আর ইজ ইকুয়াল টু কি রে? এনএইচ বাই টু পাই। বুঝা গেছে? তাহলে এখান থেকে একটু মাথায় রাখবা কোনটা কি। ঠিক আছে? এম হচ্ছে কি হবে এখানে? ইলেকট্রনের ভর, 9.11 ইন্টু 10⁻³ কেজি, এখানে কেজি দিয়ে আসবে মানটা, কেন? এসআই একক। আর হচ্ছে যেই কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। বুঝা গেছে? ভি কি? ইলেকট্রনের ব্যাগ, যেই ব্যাগে ইলেকট্রনটা ঘুরতেছে। বুঝা গেছে? তিনটা আমরা চিনলাম এম্পিয়ার কি। অনেক সময় কি হয়, যে তোমাকে বলবে যে ব্যাগের মান বের করো, হ্যাঁ, ব্যাসার্ধের মান বের করো, অনেক সময় বলে এই 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 ধরনের, এই মানে এই সূত্র থেকে। ঠিক আছে? তখন অনেক সময় তোমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগে। ঠিক আছে? এমসিকিউর জন্য একটু মোটামুটি ইম্পর্টেন্ট। এখন আসো আমার মেইন টপিক, যে এইখানে আমার মেইন সূত্র, আমি আমি তোমাকে একটা ম্যাথ করাই দিব এখানে, যে কিভাবে প্রশ্ন এখান থেকে আসে, আগে চিনে নাও। এন হচ্ছে এখানে কি, আমরা একটুকেই দেখছি, এন হচ্ছে শক্তিস্তর বা কক্ষপথের মান, কততম শক্তিস্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাবে। এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই মান মুখস্থ করতে হবে, এটা এমসিকিউ আসে, এটা সৃজনশীলে লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সুন্দর করে সাজায় লেখো না এটা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বা এটা একটা নাম হচ্ছে জুল সেকেন্ড। জুল সেকেন্ড দুইটাও লিখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে জুল সেকেন্ডটা দেওয়া নাই, লিখে নাও। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মানে সুন্দর লাগতেছে না, বুঝা গেছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড বা জুল সেকেন্ড লিখে নাও বইয়ের মধ্যে। ঠিক আছে? এটা লিখে নাও। ওকে। আর এন তো বলে ফেললাম। এখন আসলে এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, যে কোন টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে, আমরা যদি একটু দেখি। প্রশ্নটা এভাবে আসবে, যে বলবে তোমাকে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের তৃতীয় কক্ষপথে, বলে দিবা তৃতীয় শক্তিস্তর ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। বুঝা গেছে? এখানে শুধু তোমাকে ওই যে এন এর মানটা তোমার ইম্পর্টেন্ট। বুঝা গেছে? আমি যদি বলি তোমাকে তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে কৌণিক ভরবেগ এম বি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। এন কি? তিন বলছি, তৃতীয় কক্ষপথে থ্রি এইচ, এইচ মানে কি? সিক্স পয়েন্ট, এটা মুখস্থ কিন্তু 6.626 ইন্টু 10⁻³ বুঝা গেছে? 10⁻³ ভাগ দিব কত দিয়ে? 2 ইন্টু পাই, 3.1416। আশা করি বুঝছো। আমি যদি এভাবে বলি চতুর্থ শক্তি স্তরে কত, তাহলে 3 এর বদলে কি হবে? 4। আমি যদি পঞ্চম শক্তি স্তরে কত, 4 এর বদলে কি হবে? 5। এভাবে, আর বাকি জিনিসগুলো সেম। বুঝা গেছে? এই তো। আর এমবিআর এটা হচ্ছে, আমি আমি কৌণিক ভরবেগকে এমবিআর দ্বারা প্রকাশ করতেছি। অনেক সময় একটু ডিফারেন্টলিও আসে, আমরা সৃজনশীল যখন প্র্যাকটিস করবো এখান থেকে দেখে নিব, শেষ, এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে চলে গেল কৌণিক ভরবেগ, সরি, হ্যাঁ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ব্যাখ্যা চলে গেল। আসো, এখন আর কি বাকি রইলো? তাহলে আমার
কৌণিক ভরবেগও শেষ। কৌণিক ভরবেগের ব্যাখ্যাও শেষ। সহজ সহজ না? তুমি বলবা যে কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এস বাই টু পাই, এখানে এম কি, ভি কি, আর কি, এন কি, এইচ কি, আর টু, এইগুলো বলে দিবা, শেষ। এই তো তোমার ব্যাখ্যা শেষ। আসো শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালীর ব্যাখ্যা। এই তো 3 নম্বর ব্যাখ্যা, যে শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালীর ধারণা আমরা কিভাবে কিভাবে এটা করব। ঠিক আছে, আসো। আমরা একটু আগেই বলছি যে নর্মালি যখন সে তার নিজের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, তখন কখনোই শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। তাহলে শক্তি শোষণ বিকিরণ কখন হবে? যদি একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে ফালাইয়া ফালাইয়া কি চয়, উচ্চ শক্তি স্তরে চলে যায়। ঠিক আছে, নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, তখন শক্তির কি হবে? শোষণ হবে। আমরা আমরা জিনিসটা এইভাবে আমি মনে রাখি। মনে করো কোনো এক রাজনীতিবিদ, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে তো রাজনীতি করলেই টাকা আর টাকা, তাই না? হ্যাঁ, দেখবা তুমি একদম পেট ফুলে একদম বিশাল অবস্থা, টাকা আর টাকা। তো সে কি করবে? গরিবের হক নষ্ট করবে, তাই না? শোষণ করবে। বা কোনো নেতা মনে করো, হ্যাঁ, সে কি করবে? শোষণ করবে। কি শোষণ করবে? মানুষের হক নষ্ট করবে। মনে করো আসলো বাজেট 50 লক্ষ, সে মেরে দিবে 30 লক্ষ, কাজ করাইবে 20 লক্ষ, এইভাবে আর কি। মানে শোষণ করতে হবে। যদি তুমি উপরে উঠতে চাও, তাহলে কি করা লাগবে? শোষণ করা লাগবে। বুঝা গেছে? তাহলে নিম্ন শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তির কি হবে? শোষণ ঘটবে। ক্লিয়ার? শক্তির শোষণ ঘটবে। আবার যদি ওই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তাহলে যেই টুকু শক্তি সে শোষণ করলো, সে কি আবার বিকিরণ করবে না? সে আবার শক্তি বিকিরণ করবে। তাহলে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে শক্তি বিকিরণ করবে। মনে করো তুমি কি হয়, মানে তুমি অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, ধনী, উচ্চ লেভেলে আসো, তুমি চাইতেছো যে তুমি আজকেই গরিব হয়ে যাবে, তা কি করা লাগবে? সবকিছু বিকিরণ করে দিতে হবে, সবকিছু বিলাই দিতে হবে, সব দিয়ে দিবা, তাহলে তুমি আবার ফকির হয়ে গেল। এইভাবে কি, মানে জাস্ট বুঝার জন্য জিনিসটা। ঠিক আছে? শক্তি, তাহলে নিম্ন শক্তি স্তর থেকে লিখে নাও, বইয়ের মধ্যে এটা আছে, আমি দাগাই দিচ্ছি। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ হয়, ইলেকট্রন। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, শক্তির বিকিরণ হয়। ক্লিয়ার? ওকে, আসো। তাহলে চিত্র আঁকবা, এই চিত্র দিতে হবে, এই চিত্র তোমাকে দিতে হবে। এই যে দেখো এখানে উপর থেকে নিচে আসছে, শক্তি নির্গত মানে বিকিরিত হচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, শক্তি শোষিত হচ্ছে। বুঝা গেছে? এটা তুমি চিত্র এঁকে দিবা, চিত্র এঁকে দিবা, বারবার বলতেছি, চিত্র এঁকে দিবা এই ব্যাখ্যার সময়। এইটা যখন তুমি শক্তি শোষণ বা বিকিরণ এবং হেডলাইন দিয়ে ব্যাখ্যা দিবা। এখানে কিন্তু তোমার বইয়ের মধ্যে হেডলাইন দেওয়া নাই। বুঝা গেছে? তুমি যখন ব্যাখ্যা দিবা, হেডলাইন দিয়ে ব্যাখ্যা দিবা। এইভাবে 3টে হেডলাইন দিয়ে প্রথমে কক্ষপথের ধারণা দিয়ে ব্যাখ্যা সুন্দর দিবা, কৌণিক ভরবেগের ধারণা সুন্দর করে ব্যাখ্যা দিবা, শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালীর ধারণা, এটা যখন ব্যাখ্যা দিবা, সুন্দর করে ব্যাখ্যা দিবা। বুঝা গেছে? হেডলাইন দিয়ে চিত্র শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী ধারণা যখন ব্যাখ্যা দিবা, তখন তুমি আগে হেডলাইন দিবা, চিত্র আঁকবা, দেন হচ্ছে এখানে ব্যাখ্যা দিবা। এই যে দেখো, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। দেখছো, বলছে নর্মালি ঘুরতেছে, কোনো শক্তি শোষণ হবে না, বিকিরণ হবে না। যদি যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষিত হবে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন শক্তি বিকিরিত হবে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি, ডেল ই দ্বারা প্রকাশ করে থাকি, যেটা হচ্ছে E2 - E1। E2 - E1 লিখে নাও বইয়ের মধ্যে, নাই কিন্তু তোমার বইয়ের মধ্যে। হ্যাঁ, যেটা বা ই ইজ ইকুয়াল টু, নর্মালি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ কি? প্লাঙ্কের। এইচ কি রে? প্লাঙ্কের দিব। নিউটা কি? নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। নিউ কি? এফ, আমরা ফিজিক্স এটাকে এফ দ্বারা প্রকাশ করি। এফ, নিউ বাই এফ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। বুঝা গেছে? তাহলে ই ইজ ইকুয়াল টু কি পেলাম? তাইলে আমরা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, বা আমরা এটাকে এইচ এফ ও বলতে পারি। হ্যাঁ, তাহলে নিউ বা এফ ইজ ইকুয়াল টু, মানে কম্পাঙ্ক নিউ বা এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। সি কি? আলোর বেগ। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? ডেল ইজ ইকুয়াল টু বা ইজ ইকুয়াল টু E2 - E1 সমান সমান এইচ নিউ, বা আমরা যদি নিউ এর বদলে সি বাই ল্যামডা বসাই, তাহলে হয়ে যাবে এইচ সি বাই ল্যামডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। শক্তি, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এগুলো আসবে, এগুলা জাস্ট মাথায় রাখবে এটা। সৃজনশীলের ক্ষেত্রে, এমসিকিউ ক্ষেত্রে এই জিনিসগুলো আবার আসবে, আমরা এগুলা এই কনসেপ্ট এখান থেকে কাজে লাগবে, এটা মুখস্থ করে নিবা, এগুলো লিখে নাও। সি কি? আলোর বেগ কত? 3 × 10⁻⁸ মুখস্থ করে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউ কি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এর একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, এটা ফিজিক্সে তোমরা পড়বা বা পড়ছো, পার সেকেন্ড বা হার্জ। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এখন আসো, তাহলে আমার শক্তি শোষণ বা বিকিরণ চলে গেল।
এবং দেখো আমি একটা কথা বলছি, শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী ধারণা। তাহলে বর্ণালী ধারণা পাইছি আমরা এখান থেকে। কিভাবে? দেখো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গেল, শক্তি তো শোষণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমি কোনো বর্ণালী পাবো না, কালো। কিন্তু যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন যাবে ইলেকট্রন, তখন তো শক্তির বিকিরণ করবে। ওই বিকিরিত শক্তির ফোটনকে, ওই বিকিরিত আলোর ফোটনকে বা শক্তিকে যদি আমি প্রিজমের মধ্যে দিয়ে, কি দিয়ে, প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই, তাহলে কি পাওয়া যাবে? পারমাণবিক বর্ণালী পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলো? পারমাণবিক বর্ণালী পাওয়া যাবে। বুঝা গেছে? মানে অনেকটা কালার পাওয়া যাবে, বুঝা গেছে, কিছু কালার পাওয়া যাবে। এখন আসো বুর পরমাণু মডেলের সাফল্য কি। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, এরকম কথাবার্তা ছিল, তাই না? পরে হচ্ছে তোমার আকার আকৃতি সম্পর্কে তোমার কোনো ধারণা দিছে না তো। বুর পরমাণু মডেলে এই যে বলতেছেন, আহ, তিনি শক্তিস্তর আকার বৃত্তাকার এটা বলেছেন। বুঝা গেছে? তাহলে আকার সম্পর্কে ধারণা দিছেন। আচ্ছা, গেল। তারপরে কি রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ, বর্ণালী, এগুলো সম্পর্কে কোনো ধারণা দিছে না। দিছে? দিছে না। তাহলে শক্তি শোষণ বিকিরণ এগুলো ধারণা দিছে না। বুড় এগুলা ব্যাখ্যা দিছেন। দেন হচ্ছে বর্ণালী ধারণা দিছে না। বুড় এগুলা দিছেন। ঠিক আছে? এই তো এগুলো হচ্ছে তার সাফল্য। এখন আসো আমরা বুড়ের মধ্যে কি সীমাবদ্ধতা আছে। এখন দেখো, বর্ণালী যে বুড় পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন যারা আছে, এদের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা যায়। একাধিক ইলেকট্রন হলে এই বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ওইটাই যে প্রথম ত্রুটি যদি আমরা দেখি, বুর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, একাধিক ইলেকট্রন হইলে ব্যাখ্যা করা যায় না। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণু আহ পরমাণু বা আয়ন বলতে আমরা কি বুঝতে, দেখো, হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা। তার বর্ণালী ব্যাখ্যা করা যাবে বোর মডেল অনুসারে। হিলিয়াম, হিলিয়ামে ইলেকট্রন কয়টা? দুইটা। তার ব্যাখ্যা করা যাবে না। যদি হিলিয়াম প্লাস হয়, তাহলে একটা চলে গেলে একটা। হিলিয়াম প্লাস মানে কি? প্লাস মানে একটা ছেড়ে দিছে, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে ছিল তার দুইটা, হয়ে গেল একটা। তাহলে হিলিয়াম প্লাসের বর্ণালী ব্যাখ্যা করা যাবে। তারপরে আসো লিথিয়াম। তারপরে কোথায় আসো? লিথিয়ামে আসো। বুঝা গেছে? লিথিয়াম। তাহলে লিথিয়াম তিন, লিথিয়াম টু প্লাস যদি হয়, তাহলে তার ইলেকট্রন হবে একটা, মানে দুইটা ছেড়ে দিবে, তাহলে লিথিয়াম টু প্লাস, তার ব্যাখ্যা করা যাবে। বেরিলিয়ামে আসো। বেরিলিয়াম যদি থ্রি প্লাস হয়, বেরিলিয়াম হচ্ছে চার, তিনটা চলে গেলে একটা হবে, তার বর্ণালী ব্যাখ্যা। হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস, বেরিলিয়াম থ্রি প্লাস, এগুলার ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে বোর পরমাণু মডেল অনুসারে। বুঝা গেছে? এটা লিখে নাও, দাগায় নাও, বইয়ের মধ্যে লিখে নাও, এটা তোমার বইয়ে দেওয়া নাই, বুঝছো, পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এরপরে হচ্ছে যে বর্ণালী সৃষ্টি হইলে আহ একটি মাত্র রেখা পাওয়ার কথা। পরমাণু মডেল অনুসারে অনেকগুলা রেখার সময় রেখা পাওয়া যায়, অনেকগুলা কালার পাওয়া যায়। তাহলে এগুলা কেন হয়, এগুলা সম্পর্কে কোনো ব্যাখ্যা তিনি দেন নাই। এবং আহ, তিনি বলেছেন কক্ষপথ বর্ণালী শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ বা কক্ষপথের ভেরিয়েশনও আছে, এক্ষেত্রে তিনি কোনো কিছু বলেন নাই। এই হচ্ছে কথাবার্তা, এগুলো একটু কষ্ট করে মাথায় রাখবা। কিন্তু আমার মেইন হচ্ছে এগুলার সীমাবদ্ধতা, সাফল্য থেকে বুর পরমাণু মডেল, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা ইলেকট্রন বিন্যাস নেক্সট ক্লাসে আলোচনা করবো, অনেক বড় ক্লাস হয়ে গেল। আশা করি সবাই ক্লাসটা বুঝছো। কার কোনো কোয়েশ্চন থাকলে বলবা। আর রাদারফোর্ড পরমাণু মডেল এবং বুর পরমাণু মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নে আসে, সৃজনশীলের প্রশ্ন আসে। এবং রাদারফোর্ড পরমাণু মডেলটা খুব ভালোভাবে মাথায় রাখবা, চিত্রগুলা মাথায় রাখবা। বুর পরমাণু মডেলের ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এখান থেকে সীমাবদ্ধতা থেকে বা সাফল্য থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ বর্ণালীর ব্যাখ্যা, যেখানে হচ্ছে সে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়নের ক্ষেত্রে সে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। এগুলা কি করবা? বইয়ের মধ্যে লিখে নাও, হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস, বেরিলিয়াম থ্রি প্লাস, এগুলো লিখে নাও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।